বন্ধুরা, যদি মায়ের পায়ের নিচে জান্নাত বিশ্বাস করেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি গল্পের ২ নম্বর পর্ব। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। ওড়নাটা কোনরকম ভালো করে গায়ে জড়িয়ে নিলাম আবার। আমি একদৃষ্টে গাড়ির দিকে তাকিয়ে আছি। গাড়ির দরজা হাট করে খুলে গেল। ভয় যে করছে না তা কিন্তু নয়। এই নির্জন রাস্তায় আশেপাশে কেউ নেই, তাই ভয় পাওয়াটা স্বাভাবিক। হঠাৎ গাড়ি থেকে আমাকে অবাক করে দিয়ে নেমে এলো রাজ স্যার। আমি তো অবাক, উনি এখানে এখানে কি করছেন? আমি উঠে দাঁড়ালাম। আমার সামনে এসে স্যার বলে, কি ব্যাপার, তুমি এখানে কি করছো? রাত ৮টা বাজে, বাসায় যাও। আর এত ঠান্ডায় কোন সুইটার বা জ্যাকেট না পরে ওড়না পরে আছো কেন? ঠান্ডা লেগে অসুস্থ হয়ে পড়বে তো। আমি বললাম, যাব, আরেকটু এখানে বসি। তারপর ড্রাসার বলে, এত রাতে এখানে একা বসে থাকা নিরাপদ না, তুমি বরং গাড়িতে বসো, আমি তোমাকে ড্রপ করে দিচ্ছি। আমি তো আরও অবাক যে উনি আমাকে নিজের গাড়িতে করে ড্রপ করে দেবে বলছে। প্রথমে তো মনে করেছিলাম উনি আমাকে জোর করে গাড়িতে উঠিয়ে নিয়ে যাবে, কিন্তু না, সেটা করেনি। মনে মনে হাঁপ ছেড়ে বাঁচলাম। আমি বললাম, তার প্রয়োজন নেই স্যার, আপনার কাছে হাত জোড় করে ভিক্ষা চাইছি, প্লিজ আমাকে টাকাটা দিন, আমি আপনার টাকা পাই পাই করে শোধ করে দেব। স্যার বলে, আরে আমি কখন বললাম যে পাই পাই করে শোধ করে দেব? টাকা তো আমি এখন এই মুহূর্তে তোমাকে দিতে পারি, কিন্তু তার বিনিময়ে যে তোমাকে ১ রাত আমার সাথে থাকতে হবে, পুরোপুরি আমার হয়ে। আমি বললাম, এটা অসম্ভব স্যার, আপনি বুঝতে পারছেন আপনি কি বলছেন? স্যার বলে, আমি জানি আমি কি বলছি, দেখো এখানে এত ভাবার কি আছে? এই কথাটা তোমার আমার মাঝেই সিক্রেট থাকবে, কেউ জানবে না, তাহলে এত ভাবার কি আছে? দেখো, আমি তোমার সাথে জোর করব না। তুমি যদি নিজের ইচ্ছা চাও তাহলে সব হয়, আমার নাম তো তোমার কাছে চলে গেল। আমি আবার ধপাস করে বেঞ্চে বসে পড়লাম। ২ হাত মুঠি বদ্ধ করে চোখ বন্ধ করে কান্না করতে থাকি। আজ আমার এই কান্না দেখার মতো তো কেউ নেই পাশে, শুধু উপরে একজন বসে সব দেখছে। জানি না তিনি আমার কোনো পরীক্ষা নিচ্ছে। এই কোন দুবিধার মধ্যে আমাকে ফেলে দিল। একদিকে নিজের সম্মান, অন্যদিকে বাবার জীবন। কোনটাকে বেছে নেব আমি? আমাদের যে বাবা ছাড়া আর কেউ নেই। নানান কথা ভাবতে ভাবতে উঠে হসপিটালে গেলাম। রাত এখন টা। মা বোন ছোট ভাইটা না খেয়ে আছে। যাওয়ার সময় কিছু ফল, জুস, ব্রেড আর বিস্কিট নিয়ে গেলাম। আমাকে দেখে মা উত্তেজিত হয়ে বলে, সারাদিন কোথায় ছিলি? ডাক্তারেরা কি যেন বলছে, আমি কিছু বুঝতে পারছি না। আমি মাকে সান্ত্বনা দিয়ে ডাক্তারের সাথে দেখা করলাম। ডাক্তার বলে, ও আপনি এসেছেন, দেখুন কালকের দিনের অংশে যেভাবেই হোক অপারেশন করাতেই হবে, তা না হলে রোগীকে বাঁচানো সম্ভব না। আপনি কি টাকা জোগাড় করতে পেরেছেন? আমি কি করে বলি যে টাকা জোগাড় করতে পারিনি? নিজেকে স্বাভাবিক করে বললাম, হয়ে এসেছে, কাল সকালেই জমা করে দেব, এই বলে বেরিয়ে এলাম। কিন্তু আমি জানি আমার হাতে এখন একটা টাকাও নেই। ১ রাতের মধ্যে ৩ লক্ষ টাকা কিভাবে জোগাড় করব? আমি মার পাশে এসে বসলাম। মা আমাকে দেখে বলে, তোর চেহারা এমন মলিন দেখাচ্ছে কেন রে মা, কি হয়েছে? আমি বললাম, কিছু না, সারাদিন অফিসের ধকলে এমন দেখাচ্ছে। মা আমার মাথাটা উনার কাঁধে রেখে বলে, এখানে মাথা রেখে ঘুমিয়ে পড়। আমি বললাম, আমি মায়ের কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে নিলাম। সারাদিন অনেক পরিশ্রম হয়েছে, তাই ক্লান্তিতে চোখ বন্ধ হয়ে মায়ের কাঁধে মাথা রেখে কতক্ষণ যে ঘুমিয়েছি জানি না। হঠাৎ একটা দুঃস্বপ্ন দেখে ঘুম ভেঙে গেল। মা বলে, কিরে উঠে গেলি যে, কি হয়েছে? আমি বললাম, কিছু না, ঘুমটা হঠাৎ ভেঙে গেল। বাজে স্বপ্নটা দেখার পর আমার বুকের ভেতরটা ধড়পড় করছে। সত্যি এমন কিছু হবে না তো? না, আমাকে যে করেই হোক টাকাটা জোগাড় করতেই হবে। ঘরের দিকে তাকিয়ে দেখি রাত ১টা বাজে। ভাবনা চিন্তা করতে করতে শেষমেশ আর উপায় না পেয়ে রাজ স্যারকে ফোন দিলাম। বেশ কয়েকবার ফোন দেওয়ার পর স্যার ফোন রিসিভ করে বলে, এত রাতে ফোন কেন করেছ? মতের পরিবর্তন হলো নাকি? আমি তো অবাক উনার কথা শুনে। উনি কি করে বুঝল আমি ফোন দিয়েছি? আমি তো কথাই বললাম না এখনো পর্যন্ত। আমাকে চুপ দেখে স্যার বলে, অবাক হওয়ার কিছু নেই, আমি জানতাম তুমি আমাকে ফোন দেবে,
তাও আবার এত রাতে আননোন নাম্বার দেখে আমি শিওর হলাম। আমি বললাম, স্যার, আমি আপনার প্রস্তাবে রাজিরাজ। স্যার মুচকি হেসে বলে, গুড গার্ল, আমি এড্রেস দিচ্ছি, চলে আসো, আমি অপেক্ষা করছি। এই বলে আমাকে এড্রেস বলে দিয়ে ফোন রেখে দিল। উনি একটি বারের জন্য ভাবল না যে এত রাতে একটা মেয়ে এত দূর আসবে কি করে। রাস্তাঘাটে তো বিপদ হায়নার মতো ও পেতে থাকে। আমি আর এক মুহূর্ত দেরি না করে মাকে কে কাজ আছে বলে বেরিয়ে পড়লাম। অবশ্যই মা জিজ্ঞেস করেছিল যে এত রাতে আমি কোথায় যাচ্ছি। আমি পরে বলবো বলে চলে গেলাম। কোথাও একটা ট্যাক্সি বা রিক্সা পেলাম না। পায়ে হেঁটে আমাকে যেতে হলো। পুরো 1 ঘন্টা লেগে গেল উনার বাড়ি পৌঁছাতে পৌঁছতে। গভীর রাত। রাত আনুমানিক 2টো হবে। এত রাতে আমি দাঁড়িয়ে আছি বিশাল বহুপ্রাসাদ সমান এক পেল্লায় বাড়ির মেইন গেটের সামনে। পাশেই দেয়াত খোদাই করে লেখা রাজপ্রাসাদ। রাজপ্রাসাদই বটে, আর নামটা স্যারের নামের সাথে মিলে গেছে। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে পুরো বাড়িটা চোখ বুলিয়ে নিলাম। লাইটের আলোতে ভালোই দেখা যাচ্ছে। আমি কোন কিছুর অপেক্ষা না করে গেটের ছোট দরজায় বার কয়েক টোকা মারলাম। দরজায় টকটক শব্দ শুনে দারোয়ান বেরিয়ে এলো। তবে সে বেরিয়ে এসে চোখ বড় বড় করে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। তাকিয়ে থাকারই কথা। এই গভীর রাতে অল্প বয়সী একটা অস্বাভাবিক নয় কি? এদিকে আমি ভয়ে ছিটিয়ে আছি। কোন দিন কখনো এত রাতে রাস্তাঘাটে চলা তদূর, কোন দিন বেরোনি পর্যন্ত, কিন্তু আজ আমার নিয়তি আমাকে বাধ্য করেছে এই হাড় কাঁপানো শীতের রাতে পাতলা ফিনফিনে ওড়না গায়ে জড়িয়ে। এই নিঝম নিষিধি রাতে রাস্তা দিয়ে একা আসতে আমি কাপা কাপা গলায় বললাম, আর রাজস্যার আছেন? দারোয়ান অবাক হয়েই বলে, জি আছেন। কিন্তু আপনি কে? আমি বললাম, উনি আমাকে আসতে বলেছেন। দারোয়ান আমার কথা শুনে আরও অবাক হয়। কারণ রাত 2টো বাজে, স্যার কোনো মেয়েকে কেন আসতে বলবে? এটা দারোয়ানের মাথায় আসে না। বেশ কিছুক্ষণ পর দারোয়ান বলে, আপনি একটু অপেক্ষা করুন, আমি স্যারকে ফোন করে জিজ্ঞেস করি। তবে এত রাতে স্যার জেগে আছে কিনা আমি জানি না। এই বলে দারোয়ান রাজ স্যারকে ফোন করে। একটা রিং হওয়ার সাথে সাথেই ফোন রিসিভ করে। বলে যে এসেছে তাকে ভেতরে আসতে দাও। দারোয়ান তো স্যারের কথা শুনে বিষয়ে অবাক হয়ে যায়। একে তো স্যার কল দেওয়ার সাথে সাথে ফোন রিসিভ করেছে। দ্বিতীয়ত কিছু বলার আগেই স্যার যে এসেছে তাকে ভেতরে পাঠাতে বলল। দারোয়ান আর কিছু না ভেবে স্যারের অনুমতি পেয়ে আমাকে ভেতরে প্রবেশ করতে দেয়। বাড়ির ভেতরে ম্যান দরজার কাছে যেতেই রাজ স্যার দরজা খুলে বলে, অবশেষে এলে, এসো ভেতরে এসো। এই বলে আমাকে ভেতরে নিয়ে গেল। আমি কোনো কথাই বলতে পারছি না। উনি আমাকে ড্রয়িং রুমে বসতে দিয়ে টি টেবিলে রাখা মদের বোতল থেকে 1 গ্লাস মদ ঢেলে আমার দিকে এগিয়ে দিয়ে বলে, হুইস্কি চলবে তো? আমি তো অবাক হয়ে গেলাম উনার কথা শুনে। আমাকে দেখে কি কোন দিক দিয়ে মনে হয় যে আমি হুচকি খাই? আমি বললাম, আমি এসব খাই না। স্যার বলে, খাও না তো কি হয়েছে, আজকের জন্য একটু খাও। আমি বললাম না স্যার বলে বেশ না খেলে জোর করব না। কথাটা বলে উনি 2 গ্লাস হুচকি খেলেন, এমনকি আরও আধা গ্লাস ভরে উঠে দাঁড়ান। রাজ স্যার আমার মুখের দিকে তাকিয়ে বলে, তুমি ঠিক আছো তো? আমি উনার চোখে চোখে রেখে তাকিয়ে মনে মনে বলি, না, আমি একদম ঠিক নেই। এমন পরিস্থিতিতে কেউ কিভাবে ঠিক থাকতে পারে বলতে পারেন? আর কিছু মুহূর্তের মধ্যে নিজের সর্বোচ্চ হারাতে চলেছি। তাহলে ঠিক থাকি কি করে? আমি কথাগুলো ভেবে বললাম, স্যার মৃদু হেসে আমার কাঁধে হাত রাখে। আচমকা কাঁধে হাত পড়াতে আমি চমকে উঠে সরে দাঁড়াই আমাকে এমন করতে দেখে। স্যার বলে, কি হলো রোদেলা, কোনো সমস্যা? কি করে বলি? আপনার স্পর্শ আমি সহ করতে পারছি না। একজন পরপুরুষ আমার শরীরে হাত দিক, এটা আমি চাই না। নিজের ভাবনাকে গোপন করে বললাম। না, কিছু না আসলে আমাকে থামিয়ে দিয়ে স্যার বলে, বুঝতে পেরেছি মনে হচ্ছে প্রথমবার, তাই তো আমি মাথা নিচু করে বলি, স্যার বলে প্রথম। প্রথম এমন মনে হবে, পরে সব ঠিক হয়ে যাবে। আমি বললাম, পরে সব ঠিক হয়ে যাবে মানে? স্যার বলে, ওইটা তো কথার কথা বললাম। এখন চলো, এমনিতেও সময় কম, তোমাকে বলেছিলাম সারা রাতের জন্য, কিন্তু তুমি এলে আধা রাত করে, তাই এই আধা রাতেই সারা রাতের চাহিদা মিটিয়ে নেব। এই বলে আবার আমার কাঁধে হাতে রেখে আমাকে উনার বুকের সাথে মিশিয়ে নিয়ে উনার বেডরুমে নিয়ে গেল। উনার স্পর্শ আমার শরীরে কাঁপন সৃষ্টি করেছে, সুখের নয় ভয়ের। বুকের ভেতরটা ভয়ে আতঙ্কে ধুকধুক করছে। আমি যা করছি সেটা কি ঠিক হচ্ছে?
কিন্তু এছাড়া যে আর কোন উপায় নেই। স্যার আমাকে নিয়ে তার বেডরুমে চলে এলো। রুমে প্রবেশ করে দরজা বন্ধ করে দিল। হাতে রাখা মদের গ্লাসটা খাটের পাশে সাইড টেবিলের উপর রেখে আমার সামনে এসে দাঁড়ায়। রুমটা বেশ গরম, যত সম্ভব গরমের হিটার চালু করে রেখেছে। রাজ স্যার আমার সামনে এসে আমার গলায় পেঁচিয়ে রাখা ওড়নাটা খুলে ফেলে। এখন আমি উনার সামনে ওড়নাবিহীন দাঁড়িয়ে আছি। উনি আমার বুকের দিকে লোভান্বিত চোখে তাকিয়ে আছে। উনার দৃষ্টি যেন আমার বুকের উপর থেকে সরছেই না। উনি ডান হাতের আঙ্গুল দিয়ে আমার মুখে আঙ্গুল ঘোরাতে ঘোরাতে গলা বেয়ে আমার বুকের মাঝখানে এসে থামে। আমি তো লজ্জায় চোখ বন্ধ করে আছি। মাথা উঁচু করে উনার মুখের দিকে তাকাতেও পারছি না। উনি আমার এত কাছে দাঁড়িয়েছিল যে উনার মুখ থেকে মদের গন্ধটা আমার নাকে এসে লাগছে। কেমন যেন একটা বিশ্রী বোটকা গন্ধ। নাকে গন্ধটা আসতেই পেট গুলিয়ে বমি আসতে চাইছে আমার। দুই হাতে দুই সাইডের জামা শক্ত করে খামচে ধরে চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছি। উনি আমার কপালে গভীর একটা চুম্বন করল। আমার দুই বাহু ধরে ধীরে ধীরে খাটের একদম কাছে নিয়ে এসে দাঁড় করিয়ে দিয়ে বলে, জামাটা খুলে ফেলো। আমি এবার করুণ মুখ নিয়ে উনার দিকে তাকালাম। ওনার লোভার চোখ দুটো আমার দিকে তাক করা। স্যার বলে, কি হলো? কাপড় খোলো। আমার চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। এবার আমি না চাইতেও বাধ্য হলাম কাপড় খুলতে। উপরের কামিজটা খুলে ফেললাম। স্যার বলে, হুম, বুকে আটকে রাখা ছোট কাপড়টাও খুলে ফেলো। সেটা রেখে লাভ কি? আমার হাত কাঁপছে একটা পরপুরুষের সামনে নিজেকে উন্মুক্ত করতে। কিন্তু আমার যে হাত পা বাঁধা, কিছু করার নেই। আমি চোখ বন্ধ করে সেটাও খুলে দিলাম। তারপর দুই হাতে নিজের উন্মুক্ত বুক ঢাকার চেষ্টা করলাম। কিন্তু স্যার আমার দুই হাত ধরে ফেলে আমার উন্মুক্ত বুকের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। এমন মনে হচ্ছে উনি আমাকে চোখ দিয়ে গিলে খাবে। ধাক্কা দিয়ে বিছানায় ফেলে আমার উন্মুক্ত বুকে ঝাঁপিয়ে পড়ে। দুই হাতে আমার বুক চেপে ধরে ঠোঁট ডুবিয়ে দেয় আমার ঠোঁটে। পাগলের মতো ঠোঁট জোড়া আঁকড়ে ধরে চুষে কামড়ে একাকার করে দিচ্ছে। অন্যদিকে বুকে জোরে চাপড়াতে আমি ব্যথায় ছটফট করছি। এক হাতে উনি আমার সালোয়ারের রশি ধরে টান দিয়ে সেলোয়ার খুলে ফেলল। মুহূর্তেই আমি পুরোপুরি বিবস্ত্র হয়ে গেলাম উনার সামনে। উনি আমার খালি গায়ে হাত বোলাতে থাকে। উনি আমার ঠোঁটে কিস করতে করতে নিজের কাপড়ও খুলে ফেলে। দেরি না করে উনি আমার সাথে সঙ্গমে লিপ্ত হয়। এদিকে আমি ব্যথায় যন্ত্রণায় কাটা মুরগির মতো ছটফট করছি। অন্যদিকে উনি জানোয়ারের মতো নিজের চাহিদা পূরণ করেই যাচ্ছে। আমি যে ব্যথায় চিৎকার করে কান্না করছি সেটা যেন উনার চোখেই পড়ছে না। কিন্তু বেশি সময় নিল না। একটানা 20 মিনিট করে উনি শান্ত হয়ে গেল। মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেললাম। আমি ভেবেছিলাম এখানেই শেষ, কিন্তু না। উনি উঠে কোমরে টাওয়েল পেঁচিয়ে এক হাতে মদের গ্লাস নিয়ে অন্য হাতে একটা সিগারেট ধরিয়ে জানালার পাশে গিয়ে দাঁড়ায়। আমি উঠে বসে কাপড় পরতে নিলে স্যার বলে, উহু, কাপড় পরবে না, যেভাবে আছো সেভাবে শুয়ে থাকো। তো তাই প্রথমবারে তাড়াতাড়ি হয়ে গেছে। সবে তো 2:30 বাজে, এখনো বাকি রাতটা বাকি আছে। উনার কথা শুনে আমার আত্মারাম কেঁপে উঠল। তার মানে উনি আমাকে আরও শোষণ করবে। এই 20 মিনিটে আমাকে নরক যন্ত্রণা দিয়েছে। আবার যদি করে, আমি তো মরেই যাব এদিকে বিছানায় রক্তে মাখামাখি। প্রথমবারে এমন না, জানি দ্বিতীয়বারে কেমন অবস্থা হয়। আমি চুপচাপ পায়ের নিচে থাকা কম্বলটা টেনে গায়ে জড়িয়ে নিয়ে শুয়ে রইলাম। বেশ কিছুক্ষণ চোখ বন্ধ করে থাকার কারণে চোখ দুটো খানিকটা লেগে এসেছে। প্রায় আধা ঘন্টা পর হঠাৎ কম্বলটা একটানে শরীরের উপর থেকে নিয়ে ফেলে দিল স্যার। হঠাৎ এমন করাতে আমি চোখ খুলে ধরফরিয়ে উঠে বসি। আমি তো পুরোই বিব্র। দুই হাঁটু বুকে জড়িয়ে যে দিলাম, দুই হাঁটুর ফাঁকে। লজ্জায় অপমানে কান্না পারছে আমার। পারলাম না নিজেকে আর আটকে রাখতে। কান্না করে দিলাম আমি। একটা মেয়ে যখন অজানা অচেনা একটা পরপুরুষের সামনে না চাইতেও পুরোপুরি বিবস্ত্র হয়ে বসে থাকে, তখন সেই মেয়েটির উপর দিয়ে কি যায় সেটা শুধু সেই মেয়েটিই জানে। এদিকে স্যার কোমরে পেঁচিয়ে রাখা টাউলটা খুলে পুরোপুরি উন্মুক্ত হয়ে খাটের উপরে উঠে আমার পাশে বসে, একদম আমার পেছনে, আমার শরীরের সাথে শরীর মিশিয়ে বসে। উনার উন্মুক্ত বুকে আমার পিঠ লেপ্টে আছে।
এবার উনি পেছন থেকে 2 হাত আমার 2 হাতের ফাঁকে দিয়ে গলিয়ে আমার 2 মাংসপিণ্ডের উপর হাত রেখে চেপে ধরে আমি বিশদে কেঁপে ধরে আমাকে উনার বুকের সাথে জড়িয়ে ধরে আমার ঘাড়ের কাছে মুখ বুজে দিয়ে গভীরভাবে চুম্বন করতে থাকে। এক হাত আমার বুকের উপর রেখে অন্য হাতে আমার নাভিতে হাত বোলাতে শুরু করে। ঘাড়ের উপরের চুলগুলো সরিয়ে দিয়ে কানের লতিতে হালকা কামড় দিয়ে আমার ঘাড়ে গলায় নাক ঘষতে থাকে। ধীরে ধীরে আমাকে শুইয়ে দিয়ে আমার উপর উঠে পড়ে। শুরু হয় আবার আদিম খেলা। এবার সে আমাকে এত সহজে ছাড়ল না। প্রায় ঘণ্টাখানেক আমার সাথে সঙ্গম করে ক্লান্ত শুয়ে থাকে। আবার আমার বুকে মুখ গুজে দিয়ে জড়িয়ে ধরে শুয়ে থাকে। আবার আমার বুকে মুখ গুজে দিয়ে শারীরিক সম্পর্ক করে আমার বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। আমার অবস্থা তখন তথৈবচ। একটা মানুষ যদি একটা মেয়েকে 4 ঘন্টার ভেতরে 4 বার শারীরিক নির্যাতন করে, তখন সেই মেয়েটির অবস্থা কেমন হয় বুঝতেই পারছেন। প্রথমবার যাও শরীর নাড়িয়ে উঠে বসেছি, দ্বিতীয়বার নড়ার শক্তি পর্যন্ত হারিয়ে ফেলেছি আমি, তৃতীয়বার তো আমার হোশ ছিল না, বেহুশের মতো পড়েছিলাম, চতুর্থবার না পেরে ব্যথায় যন্ত্রণায় ছটফট পড়তে পড়তে কখন যে জ্ঞান হারিয়েছি আমি নিজেও জানি না। এদিকে উনি 2 হাতে আমাকে খুব বুকে মাথা রেখে ঘুমোচ্ছে। দিনের এখন টা বাজে, আমার জ্ঞান ফিরল, মাথাটা ঝিমঝিম করছে। চোখ খুলে দেখি উনি আমার বুকে ঘুমিয়ে আছে। কোমরের নিচে ব্যথায় টনটন করছে। এভাবে আর কিছুক্ষণ পড়ে থাকলে আমার শরীর অবশ হয়ে যাবে, কারণ উনার শরীরের পুরোভার আমার শরীরের উপর। তাই আমি নড়াচড়া মোটেও করতে পারছি না। আমার ইচ্ছে করছে ভালো মানুষরূপে এই ধাক্কা মেরে নিচের বুকের উপর থেকে ফেলে দেই, তারপর ইচ্ছেম তো ওর গালে কয়েকটা কষিয়ে থাপ্পড় মারি। আমার নেই, নিজের উপর নিজেরই ঘৃণা হচ্ছে। এখন কিছু টাকার জন্য নিজেকেই বিলিয়ে দিতে হলো। আমার এখন চিৎকার দিয়ে কান্না করতে ইচ্ছে করছে কাউকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করে নিজের মনের দুঃখটা হালকা করি। আমার সব তো শেষ হয়ে গেল আজ। আমার বলতে আমি ছাড়া আর কিছুই নেই আমার, আর ভাবতে পারছি না আমি। যতই ভাবছি এসব ততই নিজের প্রতি নিজেরই ঘৃণা বাড়ছে। আর এমনিতেও আমাকে এখন যেতে হবে। এখন গিয়ে টাকা জমা না দিলে বাবার অপারেশন হবে না। আমি বাধ্য হলাম স্যারকে ডাকতে। আমি বললাম, স্যার শুনছেন, সকাল হয়ে গেছে, আমাকে যেতে হবে। রাজ স্যার নড়ে চড়ে উঠে বলে, ডাকছ কেন? আমাকে আরেকটু ঘুমাতে দাও। আমি এখন না গেলে অনেক বড় সমস্যা হয়ে যাবে, প্লিজ। স্যার আমাকে যেতে দিন না চাইতেও স্যার বাধ্য হল আমাকে ছাড়তে। স্যার উঠে টাউল পরে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হতে আমি অনেক কষ্টে উঠে বসলাম। শুধু কোমর না, পুরো শরীর ব্যথা করছে। বেশ কিছুক্ষণ পর স্যার বেরিয়ে আছি, তুমি ফ্রেশ হয়ে এসো এই বলে উনি বেরিয়ে গেল রুম থেকে। আমি কোনো রকম উঠে দাঁড়ালাম ওয়াশরুমে যাওয়ার জন্য। এক কদম সামনে বাড়াতেই ব্যথায় কুকিয়ে উঠলাম। পেট থেকে তলপেট সহ নিচের দিকে পুরো অবশ হয়ে আছে। তলপেটে ব্যথায় কামড়াচ্ছে। শরীরের নিচের অংশে জায়গায় রক্ত শুকিয়ে আছে। আমি যেখানে শুয়েছিলাম সেখানে অনেকটা জায়গা জুড়ে রক্তে ভেসে গেছে, সেটাও এখন শুকিয়ে কাঠ হয়ে আছে। কিন্তু আমাকে তো যেতে হবে। এই ব্যথা নিয়ে কোনরকম ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে কাপড় পরে বেরিয়ে এলাম। এদিকে আমার আসতে দেরি হচ্ছে দেখে স্যার আবার রুমে এলো। রুমে এসে বিছানার চাদরের দিকে অবাক হয়ে তাকিয়ে দেখে অনেকটা জায়গা জুড়ে অবস্থায় ছিল, তাই কোনো দিকে খেয়াল ছিল না। তবে এটা দেখে উনার বুঝতে বাকি রইল না যে সত্যি আমার জন্য এটা প্রথম রাত ছিল, মানে এই প্রথম উনি আমাকে স্পর্শ করেছে। তবে মনে হয় একটু বেশিই করে ফেলেছে। মনে মনে এসব ভেবে আমার দিকে তাকায়। আমার চোখে মুখে ক্লান্তের ছাপ ফুটে উঠেছে। এটা ওনার চোখে এড়ালো না। সত্যিই আমার শরীর আজ প্রচুর দুর্বল লাগছে। কিভাবে যে আমি হসপিটালে যাব আমি বুঝতে পারছি না। স্যার আমার কাছে এগিয়ে এসে বলে, রোদেলা, তুমি ঠিক আছো তো? উনার কথার উত্তর না দিয়ে বললাম, আমাকে যেতে হবে, এবার আমাকে টাকাটা দিয়ে দিন। কথাগুলো বলার সময় কান্নায় আবদ্ধ হয়ে এলো আমার গলা। স্যার বলে, ক্যাশ নেবে নাকি চেক নেবে? আমি বললাম, আমার ক্যাশ চাই।
স্যার লকার খুলে 3 লক্ষ টাকা ক্যাশ বের করে একটা ব্যাগে করে আমার হাতে দেওয়ার আগে একটা পেপার এগিয়ে দিয়ে বলে, এই পেপারটাতে একটা সাইন করো। আমি অবাক হয়ে বললাম, এটা কিসের পেপার? স্যার বলে, তেমন কিছু না। আসলে আমাদের মধ্যে যা হয়েছে তা তোমার সম্মতিতে হয়েছে, তাই এ পেপার তৈরি করা। দেখো, আমি কোন পুলিশের ঝামেলায় পড়তে চাই না, তাই পরবর্তীতে কোনো সমস্যা যাতে না হয় তাই এই পেপার তৈরি করা। আমি ব্যাপারটা হাতে নিয়ে সাইন করে দিলাম। একবার পরেও দেখলাম না কি লেখা আছে তাতে। আসলে আমার হাতে সময় নেই, তাই আমি তাড়াহুড়ো করেছি। স্যার বলে, একবার পরে নিতে পারতে। আমি বললাম, সময় নেই আমার। স্যার বলে, এখানে পুরো 3 লক্ষ টাকা আছে, কোথায় যাবে? বল, আমি তোমাকে দিয়ে আসি। আর হ্যাঁ, তুমি আজ বিশ্রাম নাও। অফিসে যাওয়ার প্রয়োজনে তোমার শরীরের যা অবস্থা, এই অবস্থায় তুমি কাজ করতে পারবে না। তুমি 2 দিন রেস্ট করে তারপর অফিসে জয়েন করো। আমি বললাম, টাকাটা দেওয়ার জন্য ধন্যবাদ, আর 2 দিন ছুটি দেওয়ার জন্য ধন্যবাদ, তবে আপনাকে কষ্ট করতে হবে না, আমি একাই যেতে পারবো। এই বলে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে লাগলাম। স্যার বেশ বুঝতে পারল আমার হাঁটতে অনেক সমস্যা।